আসসালামু আলাইকুম ইমরিয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র যে এক্সাম এটা কিন্তু হয়ে গেছে, তাই না? সো আশা করি তোমরা সবাই খুব ভালো এক্সাম দিছো। ইনশাআল্লাহ তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। দোয়া থাকবে সবার জন্য অবশ্যই। আর আগামী তোমাদের যে এক্সাম সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র এক্সামের মোটামুটি প্রিপারেশন তোমাদের শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিছো। সো আমি আজকে এই ভিডিওতে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে, তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রের প্রথমেই যেই রিটেন পার্টে তোমাকে অ্যান্সার করতে হয় সেটা হচ্ছে অনুচ্ছেদ। সো অনুচ্ছেদ নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে এটা কতটুকু লিখতে হবে, কত বড় হবে, কত ছোট হবে, তারপরে হচ্ছে রেখার কোনো রুলস আছে কিনা, কোনো নিয়ম আছে কিনা। আমরা তো মুখস্থ করি, মুখস্থ করলে অনেক সময় মাথায় থাকে না, মনে থাকে না। সো সব কিছু নিয়ে আজকে আমি এই ক্লাসের মধ্যে দেখাবো যে তোমরা আসলে এই অনুচ্ছেদটা তোমাদের কোন নিয়মে লিখতে হবে, এবং এই নিয়ম ফলো করলে তোমাকে কিন্তু কষ্ট করে বই থেকে তোমাদের যে অনুচ্ছেদগুলো আছে এতগুলো মুখস্থ করতে হবে না, তাই না? এবং এই ক্লাস শেষের দিকে আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট 5টা অনুচ্ছেদ বলে দেবো, যে 5টা অনুচ্ছেদ যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ আশা করি এখান থেকে কমন পাবে। সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা দেখব হচ্ছে যে এই অনুচ্ছেদগুলোর নিয়ম কি, লেখার নিয়ম কি। লেখার নিয়মের মধ্যে প্রথমেই আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই তোমাকে যে অনুচ্ছেদটা দিচ্ছে এটা একটা টপিকের উপর দেবে। ধরো পহেলা বৈশাখ, নববর্ষ, তারপর হচ্ছে হ্যান ত্যান, এগুলোর উপর তোমাকে কিন্তু অনুচ্ছেদটা দেবে, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে এইটাকে আমরা বলছি হচ্ছে মেইন ভাব। সো মেইন ভাবটা তোমাকে বুঝতে হবে। ধরো তোমাকে বলছে যে পয়লা বৈশাখের উপর একটা অনুচ্ছেদ লেখো, আমরা একটু পরে দেখবো একটা প্র্যাকটিক্যাল। তাহলে এটা কি, এটা মেইন ভাব, ঠিক আছে? সো মেইন ভাবটা তোমাকে একটু ফোকাস করে বাকিগুলা লিখতে হবে। এরপরে আসো যে 2 নাম্বার, সব বাক্য সেই মেন ভাবকে সমর্থন করবে। তুমি সম্পূর্ণ অনুচ্ছেদের মধ্যে তুমি যা কিছুই লিখবা এই সব কিছুই হচ্ছে তোমার মেইন যে ভাব সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে কিন্তু লিখতে হবে। বুঝতে পারছো? তোমাকে বলছে একটা টপিকের কথা, তুমি অন্য টপিকে চলে গেছো, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এরপরে আসো আমরা সম্পূর্ণ অনুচ্ছেদকে 3টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমার শুরুর ভাগ, একটা মাঝারি বা মাঝখান, এবং আর একটা হচ্ছে শেষ, ঠিক আছে? তো শুরুর ভাগে কি হবে? শুরুর ভাগে হচ্ছে আমরা অনুচ্ছেদের সংজ্ঞা, অনুচ্ছেদটা কি, হ্যাঁ, এইটা নিয়ে হচ্ছে আমরা 2 লাইন লিখবো। যেমন ধরো যে আমাকে বলছে হচ্ছে সুন্দরবন, একটা অনুচ্ছেদ বলে দিছে। সো সুন্দরবনটা কি, নর্মাল যে কনসেপ্টগুলা, মানে পরিচয় যেটা আর কি, এটা পরিচয়টা কি, এইটা আমরা শুরুতে লিখবো। মাঝে কি হবে, মাঝে হবে বৈশিষ্ট্য, অনুচ্ছেদের বৈশিষ্ট্য, এখানে বৈশিষ্ট্য কি কি আছে, বা যদি কোনো বাস্তবিক কোনো ধরনের তোমার অভিজ্ঞতা থাকে সেটা লিখতে হবে। শেষে কি হবে, 1 লাইন একটা উপসংহার দিয়ে দিবা, ঠিক আছে? সো 3টা ভাগে আমরা অনুচ্ছেদকে ভাগ করতে পারবো আর কি, এবং ধারাবাহিকতা থাকতে হবে অবশ্যই, ঠিক আছে? এরপরে আসো যে বাক্যগুলো সংযুক্ত হতে হবে, শুরু মাঝখান শেষ 3টা বাক্যের মধ্যে একটা কানেকশন থাকতে হবে অবশ্যই। তো কানেকশন ব্রেক হয়ে যায় তাইলে কিন্তু নর্মালি তোমাকে কিন্তু টিচার্স দেখে ফেলবে যে কানেকশন ব্রেক হয়ে গেছে, সো মার্ক কিন্তু কমায় দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসো অপ্রয়োজনীয় অনেক কথাবার্তা আছে যেগুলো আননেসেসারি, অনেক কথা, অনেক গল্প, এইগুলা কিন্তু এর মধ্যে করা যাবে না, ঠিক আছে? অনুচ্ছেদের মধ্যে তোমাকে যেই টপিকের উপর লিখতে বলবে ওই টপিকের উপরে তোমাকে আলোচনা করে ফেলতে হবে। বৈশিষ্ট্য, তারপর হচ্ছে তোমার এদের তোমার কি হয় যে বাস্তবিক কোনো এক্সাম্পল, প্লাস হচ্ছে উপসংহার দিয়ে শেষ করে দিবা। এখানে কোনো ধরনের ইরান তুরানের আলোচনা করা যাবে না, ঠিক আছে? এরপরে আসো, আমরা অনেকে প্রশ্ন করি যে ভাইয়া অনুচ্ছেদ কত শব্দের লিখবো বা কত লাইনের লিখবো। সো এই স্ট্যান্ডার্ড একটা রুলস হচ্ছে, তোমাকে অনুচ্ছেদ লেখার জন্য অবশ্যই 100 থেকে 150টা শব্দ তোমাকে ব্যবহার করতে হবে। এখন তুমি কি লেখার সময় কি গুনে গুনে এরকমভাবে শব্দ লিখবা, এটা তো সম্ভব না। এই জন্য আমরা বলি যে নর্মালি 8 থেকে 12 লাইন, 8 থেকে 12 লাইন নর্মালি লিখলে কি হয়, লিখলেই হচ্ছে মূলত তোমার এই 100 থেকে 150টা ওয়ার্ডের মধ্যেই হয়ে যায় কিন্তু। সো তোমাকে ফোকাস করতে হবে 8 থেকে 12 লাইন, ঠিক আছে? এবং পরবর্তীতে তোমার এই যে অনুচ্ছেদটা তুমি লিখতেছো এটা খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি ছোটও করা যাবে না, একটা ব্যালেন্স রাখতে হবে। বুঝতে পারছো? মানে বুঝতে হবে যে ভাব সম্প্রসারণ থেকে ছোট হবে, আর সারমর্ম থেকে বা সারাংশ থেকে বড় হবে। বুঝতে পারছো? এটাকে বলে অনুচ্ছেদ। তাহলে অনুচ্ছেদ কি হবে, সারাংশ থেকে বড় হবে, আর ভাব সম্প্রসারণের মতো অত বড় হবে না, তার থেকে ছোট হবে, ঠিক আছে? মাঝারি বলছে এটাকে। সো বেশি বড়ও না, বেশি ছোটও না, মাঝারি লেখা, এটাকে আমরা কি বলি, অনুচ্ছেদ। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো আমরা আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখি। আর কি কি আমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে বেশি মার্কস পাবা অনুচ্ছেদে। প্রথমত হচ্ছে যে তোমাকে এই যে 6টা আমি তোমাকে বলছি,
টাইপ বলে দিচ্ছি, বা তোমার হচ্ছে এই যে লাইনগুলো আছে এইগুলো একটু ফোকাস করবা, এগুলো একটু ফলো করার চেষ্টা করবা। প্রথমে হচ্ছে যে প্রথম লাইনেই টপিকের সংজ্ঞা, আমি একটু আগে বলছিলাম প্রথম লাইনে কি হবে, টপিকের সংজ্ঞা বা পরিচয়, টপিকটার পরিচয় তোমাকে দিতে হবে প্রথম লাইনে, 2 লাইনের মধ্যে দিবা। এরপরে আসো, এরপর তার কারণ কি, ধরো আমাকে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণ কি, কারণটা লেখা শুরু করে দিলাম। ঠিক আছে, প্রথমে সংজ্ঞা, পরে কারণ লেখা শুরু করে দিলা। এখন যদি কারণ না থাকে তাহলে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কি, সুন্দরবন, ম্যানগ্রোভ, এই বৈশিষ্ট্যগুলো কি। ঠিক আছে, এরপরে হচ্ছে গুরুত্ব অথবা এই গুরুত্ব, এর গুরুত্বটা আসলে কি, হ্যাঁ কত বেশি ইম্পর্টেন্ট, এটা কেন ইম্পর্টেন্ট, এইগুলো লিখে দিতে হবে আমাকে। আচ্ছা, এরপরে কি, এগুলা হচ্ছে তোমার, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে আমাদের শুরুর পার্ট, আর এইটা হচ্ছে আমাদের মাঝের পার্ট, মাঝের পার্ট। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে বাস্তব উদাহরণ থাকতে হয়, যদি থাকে। অনেক সময় তোমার অনেক কিছু তোমাকে টাইপ দিয়ে দেবে যেখানে বাস্তব এক্সাম্পল থাকতে পারে, যদি থাকে তাইলে সেই বাস্তব উদাহরণটা তুমি দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা ধরো বৈশাখী মেলা দিয়ে দিচ্ছে, তুমি বৈশাখী মেলাতে গেছিলা, সো বৈশাখী মেলাতে কি কি পাওয়া যায়, তারপর হচ্ছে কি কি বিক্রি হয়, তাই না, কি কি খাওয়া যায়, খাবার জিনিসগুলা কি, এগুলা কিন্তু বাস্তব বৈশিষ্ট্য। সো এরকম যদি বাস্তব বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে মাঝের অংশের মধ্যে, সবকিছু মাঝের অংশের মধ্যে আসবে। ঠিক আছে, এবং শেষ অংশ যেটা শেষ লাইন, এটা কি হবে, এটা হবে উপসংহার। উপসংহারটা তুমি 1 লাইনের মধ্যে দিয়ে দিবা। কেউ উপসংহার 2 লাইন করবা না বা 3 লাইন করবা না, চেষ্টা করবা এটা কি 1 লাইনের মধ্যে দেওয়ার জন্য, 1 লাইন, 1 লাইনের মধ্যে উপসংহারটা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইয়া হচ্ছে এটা, অবশ্যই অবশ্যই তোমাকে সহজ, শুদ্ধ এবং প্রাঞ্জল হইতে হবে। ঠিক আছে, সহজ, শুদ্ধ, প্রাঞ্জল ভাষা হইতে হবে, এবং এবং তোমাকে অবশ্যই বানান ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না, কোনো বানান ভুল করা যাবে না। লিখতেছই তোমার হচ্ছে মাত্র 100টা তোমার ওয়ার্ড, 150টা ওয়ার্ড, এর মধ্যে তোমার যদি বানান ভুল থাকে 5-7টা, তাইলে কিন্তু এখানে অনেক মার্কস চলে যাবে। এই জন্য বানান একটাও ভুল করা যাবে না, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ মাথায় রাখতে হবে, বানান ভুল করা যাবে না। আচ্ছা, এরপরে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা এক্সাম্পল দিয়ে এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো এর মধ্যে অ্যাপ্লাই কিভাবে হয়েছে এটা আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে যে এই যে অংশ তোমরা দেখতেছো, এই যে অংশটা, এইটা হচ্ছে মূলত শুরুর অংশ। আমরা বলছি না শুরুতে কি হবে, শুরুতে হচ্ছে শুধু না, শুরুতে কি হবে, শুরুতে হচ্ছে ব্যাখ্যা লিখতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা, শুরু, ব্যাখ্যা বা হচ্ছে এর পরিচয়, এর সংজ্ঞা, এগুলো লিখতে হবে। আমাকে কি বলছে, বলছে পহেলা বৈশাখ বা বৈশাখী মেলা বলে দিছে, তাহলে আমাকে প্রথমে হচ্ছে কি বৈশাখী মেলা কি এইটা সংজ্ঞাটা পরিচয় দিতে হবে। আমরা দিচ্ছি এখানে যে বৈশাখী মেলা নববর্ষের কি সর্বজনীন অনুষ্ঠানগুলোর অন্যতম। ঠিক আছে, পরিচয় হয়ে গেছে। নববর্ষ উপলক্ষে বৈশাখ মাসের প্রথম দিনেই দেশের বিভিন্ন শহর, গ্রাম, বিভিন্ন স্থানে এই মেলা বসে। তাইলে এটা কি হলো, আমাদের প্রথম অংশ হয়ে গেল, শেষ। এরপরে মাঝের অংশ, এতটুকু আমাদের কি নরমালি মাঝের অংশ। সো মাঝের অংশতে কি দিচ্ছি আমরা এখানে, আমরা বলছি বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে যদি গুরুত্ব থাকে এটা কোনো গুরুত্ব বা কারণ, এগুলো আমরা দেবো। তাহলে দেখো এর মধ্যে কি কি আছে, বলছে এ মেলায় নির্দিষ্ট সময়সীমা নাই, তাহলে এগুলো কি বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য যে বৈশাখী মেলার বৈশিষ্ট্য কি, যে নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, যে কোনো সময় হইতে পারে। এরপরে হচ্ছে মাসব্যাপী এ মেলা চলতে থাকে। আবার নতুন বছরে মানুষের আনন্দ অনুভূতির প্রকাশ ঘটে বৈশাখী মেলার মাধ্যমে। এই যে এখানে কিন্তু তোমার আস্তে আস্তে আমরা কিসে চলে আসছি, বাস্তবিক একটা উদাহরণে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, তারপরে হচ্ছে হিসাবে পরিচিত। আবহমান ধরে বা আবহমান কাল ধরে আমাদের দেশে বৈশাখী মেলা চলে আসছে। এটা কি, এটা হচ্ছে গুরুত্ব আমাদের। ঠিক আছে, যে আসলে কতটুকু গুরুত্ব, আমরা কতটুকু এটাকে পালন করি, হ্যাঁ গুরুত্বটা এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। তারপরে এই মেলা উপলক্ষে বিভিন্ন উৎসব অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক খেলাধুলা আয়োজন করা হয়। ওকে, তার মধ্যে হচ্ছে তোমার বলি খেলা, তারপর হচ্ছে ঘোড়দৌড়, ঘোড়া দৌড়, নৌকা বাইচ, উল্লেখযোগ্য অসংখ্য খেলা কিন্তু আমরা বৈশাখী মেলাতে দেখতে পাই। সো বৈশাখী মেলা সাধারণত খোলা আকাশের নিচে বসে, প্রতি বছর রমনার বটমূলে বসে, এবং মেলার প্রভাতী আসর। এছাড়া তোমার গ্রামের হাট বাজার, নদী, তারপর হচ্ছে নদীর তীর, মন্দির প্রাঙ্গণ বা আরও আদার্স জায়গাগুলোতে কিন্তু মেলাগুলোকে বসে। তাহলে এই যে তোমার মেইন যে মাঝখানের অংশটা, এর মধ্যে কি কি আসছে, এর মধ্যে গুরুত্ব আসছে, এর মধ্যে বৈশিষ্ট্য আসছে, এর মধ্যে বাস্তবিক কিন্তু কিছু এক্সাম্পলও আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আরও
কিন্তু বৃহৎ লিখতে পারি, এত কিছু সমস্যা নাই। সো এগুলো সেম, হ্যাঁ এগুলো সেম, তোমরা একটু পড়লে বুঝবা আর কি। তোমাকে এই যখন মাঝ অংশটা লিখবা, মাঝ অংশ কিন্তু তোমাকে এইগুলোই তোমাকে ফোকাস করতে হবে, একটা গুরুত্ব, বৈশিষ্ট্য এবং বাস্তবিক উদাহরণ যে থাকে এইগুলা। এবং লাস্টে যে লাইনটা লেখা হয়েছে এটা হচ্ছে তোমার শেষ, শেষ বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে উপসংহার, ঠিক আছে। তাই সব দিক থেকে এ মেলার গুরুত্ব অপরিসীম, শেষ। উপসংহার এতটুকু হইলেই হবে, এর বেশি লাগবে না। তাহলে এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্ট তোমাকে কিন্তু ফোকাস করতে হবে। তুমি যদি পার্টের মধ্যে উল্টাপাল্টা করে ফেলো তাইলে কিন্তু দেখা যাবে মার্কস কম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তুমি যদি এই পার্টগুলোকে ভালো মতো বোঝো যে কীভাবে লিখতে হবে, এখন তোমাকে যে কোনো টপিক দিক, তোমাকে যে কোনো টপিক দিক তুমি কিন্তু লিখতে পারবা, তোমার কমন পড়ুক বা না পড়ুক, ঠিক আছে, তুমি ওই টপিকের উপর লিখতে পারবা। প্রথমে পরিচয়, তারপর হচ্ছে এটা গুরুত্ব, কারণ, হ্যান ত্যান হাবিজাবি যা আছে এটা, আর লাস্টে হচ্ছে এক লাইন উপসংহার। তো কমন উপসংহারটা কি, যে এটা আমাদের জন্য খুব বেশি অপরিসীম বা গুরুত্বপূর্ণ, তাই না, কমন একটা উপসংহার হয়ে গেছে। সো আশা করি তোমরা যদি এটাকে ফলো করো বা ফোকাস করো তাইলে কিন্তু ইনশাল্লাহ তোমার এই অনুচ্ছেদ এটা নিয়ে তোমার প্যারা হবে না এবং খুব ভালো মার্কস কিন্তু তোমরা গেইন করতে পারবে। ওকে, এখন আসলে আমরা এইখানে 5টা তোমাদের পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট 5টা অনুচ্ছেদ দেখাই। এই 5টা অনুচ্ছেদ তোমরা একটু ভালোভাবে পড়বা এবং এইভাবে যেভাবে তোমাদেরকে বললাম এইভাবে একটু বোঝার মানে নিজেকে বোঝার চেষ্টা করবা এবং একটু লেখার চেষ্টা করবা। কি কি প্রথমে তোমাদের পড়তে হবে বৈশাখী মেলা, আমি তো একটু আগেই দিয়ে দিলাম এটা বৈশাখী মেলাটা। 2 নাম্বার হচ্ছে বই মেলা, 21-এর যে বই মেলাটা হয় এই বই মেলার ব্যাপারে কিন্তু এইভাবে লেখা যায়, হ্যাঁ অনুচ্ছেদটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে স্বাধীনতার দিবস, আমাদের স্বাধীনতা দিবস এটা নিয়ে অনুচ্ছেদটা কিন্তু আসতে পারে। এরপর হচ্ছে বই পড়া, বই পড়া, বই পড়ার যে গুরুত্ব, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, বই পড়লে কী কী লাভ হবে এটা মাঝখানে আসবে। উপরে বই পড়াটা কি, নিচে উপসংহার, উপসংহার এটা দিলেই হবে যে বই পড়া আমাদের জন্য খুব বেশি কি গুরুত্বপূর্ণ অপরিসীম ভূমিকা রাখে, শেষ। তারপরে হচ্ছে বাংলা নববর্ষ, বাংলা নববর্ষটা মোটামুটি হচ্ছে বৈশাখী মেলা এর মতোই, জাস্ট একটু তোমার কি করতে হবে, একটু ইতিহাস নিয়ে আসতে হবে এই জায়গায়, ঠিক আছে, যে বাংলা নববর্ষ শুরু হয়েছে কিভাবে, প্রথমে বাংলা নববর্ষ কি, এরপরে লাস্টে মাঝখানে যে অপশনটা থাকবে এখানে বাংলা নববর্ষ শুরু হয়েছে কিভাবে, ছোট্ট করে ইতিহাসটা লিখে দিলা। তারপরে মেলাতে তুমি যা যা বলছো টুকটাক একটু বলে দিলা, দিয়ে হচ্ছে উপসংহার দিয়ে দিবা, ঠিক আছে। তাইলে এই যে 5টা অনুচ্ছেদ, এই 5টা অনুচ্ছেদ কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমি চেষ্টা করছি যে এই অনুচ্ছেদগুলো কিভাবে কোন কোন জিনিসকে ফলো করে তোমরা লিখবা এটাও কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি খুব বেশি ইফেক্টিভ হবে তোমাদের এই ক্লাসটা। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাংলা প্রথম পত্রের অন্য কোনো টপিক নিয়ে কিন্তু আলোচনা করব এবং তোমরাও তো কমেন্টে বলতে পারো যে বাংলা অনুচ্ছেদের পরবর্তীতে কোন ক্লাস নিয়ে আমরা ডিসকাশন করতে পারি, ঠিক আছে। সো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই একটা লাইক দেবে এবং পাশাপাশি কমেন্ট করবে। সো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।